ক্যাপাসিট্যান্স অ্যান্ড ক্যাপাসিটর পার্ট 7। আগের ভিডিওতে আমরা যেটা শুরু করেছিলাম এটা তার দ্বিতীয় পর্ব। বিষয়টা ছিল দুটি পরিবাহীর মধ্যে আধান বণ্টন, ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টর। প্রথম ক্ষেত্র ছিল পার্ট 6, প্রথম ক্ষেত্র সম বিভব সম্পন্ন দুটি পরিবাহী। পার্ট 7 এখানে দুটি ভিন্ন বিভব যুক্ত, অর্থাৎ দুটো পরিবাহী নেব, তার বিভব দুটি আলাদা। আমি এখানে প্রশ্ন আকারে দিয়েছি যাতে আলোচনা করতে সুবিধা হয়। আমরা প্রশ্নটা দেখে নিই। দুটি বিভিন্ন বিভবযুক্ত পরিবাহীকে একটি তার দ্বারা যুক্ত করলে, প্রশ্ন 1, সংযোগের পর তাদের সাধারণ বিভব কত হবে? প্রশ্ন 2, প্রতিটি পরিবাহীতে বণ্টিত আধান কত হবে? প্রশ্ন 3, দেখাও যে একটি পরিবাহী দ্বারা অর্জিত আধানের পরিমাণ অপর পরিবাহী দ্বারা বর্জিত একটি পরিবাহী আধান বর্জন করবে আর দ্বিতীয় পরিবাহী আধান অর্জন করবে। এই বর্জিত আধানের পরিমাণ আর অর্জিত আধানের পরিমাণ সমান। আর প্রশ্ন 4, দেখাতে হবে যে এই আধান বণ্টনের ঘটনার ফলে শক্তি ক্ষয় হয়, কখনো বৃদ্ধি হয় না, শক্তি ক্ষয় হয়। এটা আমরা মূল আলোচনা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রশ্ন আকারে আসতেও পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক আসে। তো থিওরিটা আমাদের ভালো করে বুঝতে হবে, তবে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো শুরু করছি। প্রথম প্রশ্ন, সংযোগের পর তাদের সাধারণ বিভব কত হবে? তার সংযোগ করার আগে এটা হচ্ছে এ পরিবাহী, এ পরিবাহীর ধারকত্ব C1, এতে আধান দেওয়া হয়েছে Q1 আর এর বিভব তখন হলো V1। আর একটা পরিবাহী B, এর ক্যাপাসিটর হচ্ছে C2, অর্থাৎ ধারকত্ব C2, আধান Q2 আর বিভব V2 হয়েছে। ধরে নিলাম V1 গ্রেটার দ্যান V2। ওকে, আচ্ছা, তাহলে Q1 কত হবে? আমরা জানি C1 V1। Q2 কত হবে? C2 V2। তাহলে মোট আধান কত? খুবই সোজা, ধীরে ধীরে এবং ধাপে ধাপে এগোতে হবে। মোট আধান Q ইকুয়াল টু, তোমরাই বলো, A আর B। মোট আধান Q1 প্লাস Q2। তাহলে বসিয়ে দাও এখান থেকে C1 V1 প্লাস C2 V2। এইটা হলো 1 নাম্বার সমীকরণ। ওকে, এরপর তার দিয়ে একটা সংযোগ করা হবে। এটা A, এটা B, তার দ্বারা সংযোগ করা হলো। তাহলে এখানে লিখতে হবে তার দ্বারা সংযোগ করার পর। ওকে, এর ক্যাপাসিট্যান্স C1। এখন এর মধ্যে আধান, যেহেতু V1 গ্রেটার দ্যান V2, তাই আধান এখান থেকে এদিক যাবে, আধান লস হবে আর এ আধান গেইন করবে। লস আধান, লস চার্জ, গেইন চার্জ। আধান হারাবে বা বর্জন করবে, আধান গ্রহণ করবে বা অর্জন করবে। মনে করি এর তখন আধান Q1 আর এ ক্যাপাসিট্যান্স হচ্ছে C2 আর এর আধান অর্জিত হয়ে হলো Q2। ক্লিয়ার? যে কতক্ষণ হবে?
না যতক্ষণ না দুজনের বিভব সমান হয়। আগের দেখো বিভব V1 এর V2, V1 গ্রেটার দ্যান V2, বিভব কী হবে, এর বিভব কমে যাবে, কমে গিয়ে কী হবে, V হবে। আর এর বিভব কত ছিল, V2 ছিল, বেড়ে যাবে, বেড়ে গিয়ে হলো V, অর্থাৎ দুজনের বিভব সমান হবে। তাহলে V হচ্ছে সাধারণ বিভব, সাধারণ বিভব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে V1 কমে গিয়ে V হবে, V2 বেড়ে গিয়ে ক্যাপিটাল V হবে, অর্থাৎ সাধারণ বিভব V। ওকে, তাহলে এখানে Q1 কত হবে, C1V, আর এর Q2 কত হবে, C2V। আচ্ছা, এই পর্যন্ত আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো যে সংযোগের পর এ পরিবাহী থেকে কিছু আধান বি পরিবাহীর দিকে চলে যাবে যতক্ষণ না দুজনের বিভব সমান হয়, অর্থাৎ সাধারণ বিভব মানে দুজনের ক্ষেত্রে একই বিভব। যখন সাধারণ বিভবে পৌঁছবে তখন এ পরিবাহীতে আধান থাকলো Q1, বি পরিবাহীতে আধান থাকলো Q2, আর তার মানেই এখানে একটা কনজারভেশন অফ চার্জ, এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো, নীতিটাকে। কনজারভেশন অফ চার্জ, আধানের সংরক্ষণ নীতি থেকে আমরা জানি যে সংযোগের আগে মোট আধান আর সংযোগের পরে মোট আধান অর্থাৎ Q1 প্লাস Q2, ছোটো Q1 ছোটো Q2 যোগফল সমান। সংযোগের আগে মোট আধান Q ইকুয়াল টু এইটা, তাহলে Q1 প্লাস Q2, সংযোগের পরে মোট আধান ছোটো Q1 প্লাস স্মল Q2, এটা C1 V1 প্লাস C2 V2 ইকুয়াল টু এটা C1 V প্লাস C2 V। এখান থেকে আমরা এই ভিটা কমন নেব, C1 প্লাস C2, ফলে এই ভিটা আমরা বের করে নিতে পারবো, C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। প্রথম যে প্রশ্নটা আমাদের ছিল সংযোগের পর উহাদের সাধারণ বিভব কত হবে, তার উত্তর এইখান থেকে করতে হবে। সংযোগের আগে থেকে মোট কিউ বার করবে, তার সংযোগের পর মোট কিউ, আচ্ছা Q1 Q2 দেখিয়ে আধানের সংরক্ষণ নীতিটা দেখাবে। ওকে, কিছু করো বা না করো এখান থেকে এটিকে অবশ্যই করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা দেখো, প্রতিটি পরিবাহীতে বণ্টিত আধান কত হবে, অর্থাৎ Q1 Q2 বের করতে হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রশ্ন, এটা আমি একটা আন্ডারলাইন টেনে দিচ্ছি সুবিধে হবে, আর এইটাও একটা বর্ডার লাইন টেনে দিচ্ছি। দেখো Q1 ইকুয়াল টু C1V, তার প্রথম পরিবাহী C1, এবার V এর মান হচ্ছে এটা C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 C2। ওকে, আচ্ছা এইটা মানে হচ্ছে Q, আর নিচে C1 C2 ইন্টু C1, তার মানে C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q। আমরা প্রথম যে ভিডিওটা করেছিলাম প্রথম ক্ষেত্রে তাতেও কিন্তু এই রকম বেরিয়েছিল। ঠিক আছে, এখানে এই Q মানে হলো এইটা, আর Q2 কত হবে, হ্যাঁ তোমার Q1টা আগে ক্লিয়ার করে দিই। Q1 হচ্ছে C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q। এটা আমি বক্সের মধ্যে রাখছি কারণ সব অঙ্কে লাগবে। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো।
তাহলে এ পরিবাহীর আধান Q1 ইকুয়াল টু C1 বাই C1 প্লাস C2 ইন্টু ক্যাপিটাল কিউ। বি পরিবাহীর আধান কী হবে? C2V ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইকুয়াল টু C2, এইটার মান হচ্ছে Q বাই C1 প্লাস C2। ওকে, এইটা 4 নম্বর সমীকরণ। এবারে আমরা Q1 ইস টু Q2টা বের করে রাখছি। যদি এটা বার করতে বলে তাহলে Q1 ইস টু Q2 যদি বের করতে বলে আমরা দেখতে পাবো C1 ইস টু C2 হলো, কারণ বের করতে দিতেই পারে। ওকে, 3 নম্বর প্রশ্ন, দেখাও যে একটি পরিবাহীর দ্বারা বর্জিত আধানের পরিমাণ অপর পরিবাহীর দ্বারা অর্জিত আধানের পরিমাণ সমান। ঠিক আছে, তাহলে আমরা দেখব যে এ পরিবাহীটি কী পরিমাণ আধান ছেড়ে দিয়েছে সেটা নির্ণয় করব, বি পরিবাহী কত পরিমাণ আধান অর্জন করলো সেটা নির্ণয় করব, এবং দেখাবো এর দ্বারা ছেড়ে দেওয়া আধানের পরিমাণ বির দ্বারা অর্জন করা আধানের পরিমাণ সমান। ওকে, সেটার পরিমাণ আমি ধরে নিচ্ছি Q1 ড্যাশ, প্রথম পরিবাহী এ পরিবাহী। আচ্ছা, এ পরিবাহীর প্রথমে আধান ছিল Q1, পরে আধান হয়েছিল Q1, অর্থাৎ ক্যাপিটাল Q1 থেকে স্মল Q1 বাদ দিতে হবে, দিলে তবে স্মল Q1 ড্যাশ পাবো, অর্থাৎ যে পরিমাণ আধান ছেড়ে দিয়েছে। এবার এটাকে ক্যালকুলেশন করলেই আমরা আশা করি পেয়ে যাব। প্রথম যে Q1 সেটা কি ছিল? C2 বাই C1 প্লাস C2, C1 V1 প্লাস C2 V2 বিয়োগ C2 V2। দেখো আগের যে ফিগারগুলো আছে আশা করি বুঝতে পারবে। সরি, একটু ভুল হয়ে গেছে, এটা নয়। Q1 মানে হচ্ছে C1 V1 মাইনাস Q1 মানে হচ্ছে C1 প্লাস C2 আর C1 V1 প্লাস C2 V2, এটা হবে ক্লিয়ার। আগেরটা ভুল। ইকুয়াল টু, এটাকে সিম্পলিফিকেশন করতে হবে, এই C1 কমন নিতে হবে, তাহলে V1 মাইনাস C1 এটা C1 তো কমন চলে গেছে, এইটা C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, এবার এটাকে সাবধানে ক্যালকুলেশন করতে হবে। C1 প্লাস C2, এটা হচ্ছে C1, এটা V1 প্লাস C2, এটা V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2। আচ্ছা, এটা কেটে গেল, তাহলে কী দাঁড়াচ্ছে? C2 কমন চলে যাবে, তাই C2 কমন নিলাম, C1 অর্থাৎ এই যে C2 আর এই C2 কমন নিলাম, ব্র্যাকেটে V1 মাইনাস V2। ওকে, এটা এসে দাঁড়ালো আমার রেজাল্ট। তাহলে Q1 ড্যাশ, তাহলে তার সংযোগের পর এ পরিবাহীটি যে পরিমাণ আধান ছেড়ে দেবে তার পরিমাণ এইটা, খেয়াল রাখতে হবে। এটা 5 নম্বর সমীকরণ। এরপর হচ্ছে বি পরিবাহী দ্বারা অর্জিত আধানের পরিমাণ। গৃহীত আধান বা অর্জিত আধান একই, Q2 ড্যাশ ইকুয়াল টু, ফাইনাল আধানটা ছিল Q2 আর আগের আধান ছিল Q2, ফাইনাল আধান স্মল Q2 আর আগেকার আধান ক্যাপিটাল Q2। আচ্ছা, এই Q2টা কত? দেখো, এই Q2-র মান এইটা আর ক্যাপিটাল Q2-র মান এইটা, এটাকে সিম্পলিফিকেশন করতে হবে। দেখো একই রেজাল্ট আসবে, একই রকম ক্যালকুলেশন। ঠিক আছে, তো
এটা হলো Q2 ড্যাশ। নম্বর সমীকরণ। তাহলে 5 এবং 6 থেকে আমরা বুঝতেই পারছি Q1 ড্যাশ আর Q2 ড্যাশ সমান, অর্থাৎ A পরিবাহী দ্বারা বর্জিত আধান ইকুয়াল টু B পরিবাহী দ্বারা অর্জিত আধান। তাহলে আমাদের 3 নম্বর যে প্রমাণটা চেয়েছিল সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। এখন আমরা 4 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর বলছে শো দ্যাট S ডট টি ডট শো দ্যাট আধান বন্টনের দরুন শক্তি ক্ষয় হয়। ঠিক আছে, কীভাবে শক্তি ক্ষয় হয়, কেনই বা হয়, সেই শক্তি কোথায় যায় যেটা নষ্ট হলো, কারণ শক্তির তো সংরক্ষণ সূত্র মেনে চলে, শক্তির সৃষ্টি নেই, বিনাশ নেই, তাহলে গেল কোথায়, সেটাই আলোচনা করব। দেখো, প্রথম যে পরিবাহী তার ক্যাপাসিট্যান্স C1, তাতে Q1 আধান ছিল আর এর জন্য বিভব ছিল V1, তাহলে Q1 ইকুয়াল টু C1 V1, ক্লিয়ার। আর এর জন্যে যে পোটেনশিয়াল এনার্জি স্টোর করে বা মোট শক্তি, সেটা আমরা আগের ভিডিওতে পেয়েছি, আগের ভিডিও, অর্থাৎ ভিডিও নম্বর দেখিয়ে দিচ্ছি, পাঁচ নম্বর ভিডিওতে আমরা এনার্জি স্টোর নিয়ে আলোচনা করেছি। সেখানে পেয়েছিলাম হাফ C1 V1 স্কোয়ার। এটা হচ্ছে প্রথম ক্যাপাসিটরের শক্তি। দ্বিতীয় ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স C2, আধান Q2, বিভব V2। তাহলে Q2-র মান হচ্ছে C2 V2। এতে যে শক্তিটা স্টোর করেছে সেটা হচ্ছে হাফ C2 V2 স্কোয়ার হয়েছে। আচ্ছা, এটা হলো তার সংযোগ করার আগে, ক্লিয়ার। তাহলে মোট শক্তি কত হবে, EI মানে ইনিশিয়াল মানে প্রারম্ভিক, প্রথম অবস্থায় মোট শক্তি E1 প্লাস E2, এই দুটো যোগ করলে যা হবে হাফ C1 V1 স্কোয়ার, হাফ C2 V2 স্কোয়ার, ক্লিয়ার। এরপর তার সংযোগ করার পর আমরা জানি তার সংযোগ করার পর V1 কমতে থাকে, V2 বাড়তে থাকে এবং একসময় সাধারণ বিভব ভিতে পৌঁছয়। সেই সাধারণ বিভবের মান আমরা জানি, আমাদের সবাইকেই মনে রাখতে হবে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, ঠিক আছে। তো এক্ষেত্রে যে শক্তিটা হবে সেই শক্তির পরিমাণ কত, তাহলে এ পরিবাহীর শক্তি, এ পরিবাহীতে শক্তি কত হবে, EF1 নাম দিচ্ছি, আচ্ছা EFA ফাইনাল, আর এটা এর জন্য সেটা হবে হাফ C1 V স্কোয়ার, ক্লিয়ার। আর বি পরিবাহিত শক্তি EFB মানে হলো ফাইনাল এনার্জি অফ বি, তাহলে হাফ C2 V স্কোয়ার। তাহলে মোট শক্তি কত হবে, তাহলে মোট শক্তি EF ইকুয়াল টু এই দুটো যোগফল হাফ C1 V স্কোয়ার, হাফ C2 V স্কোয়ার। তাহলে কি হলো, হাফ
C1 প্লাস C2 এই ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ C1 প্লাস C2, ভি এর মান এইটা বসিয়ে দাও, তাহলে C1 V1 প্লাস C2 V2 তার স্কোয়ার ডিভাইডেড বাই C1 প্লাস C2 তার স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই টার্ম একটা কেটে যাবে, তাহলে হাফ নিচে C1 প্লাস C2, উপরে থাকলো C1 V1 প্লাস C2 V2 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে EF বের হলো। আর আগেরটা বেরিয়েছে EI। হলো? তাহলে EI এবং EF পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে শক্তির ক্ষয় হয়, তাই তো? এখন শক্তির ক্ষয় হয়, আমি ধরে নিচ্ছি EI গ্রেটার দ্যান EF, আমি এটা ধরছি। ধরে যদি EI থেকে EF বাদ দিই তাহলে কী হবে, সেটা হচ্ছে ডেল্টা E, শক্তির ক্ষয়। ঠিক আছে, শক্তির ক্ষয় ডেল ই মানে হচ্ছে EI বিয়োগ EF। যদি এদের বিয়োগফল পজিটিভ রাশি বের হয় তাহলে কিন্তু এটা ঠিক এবং শক্তির ক্ষয় হয়, আর যদি নেগেটিভ রাশি বের হয় তাহলে এটা ভুল, অর্থাৎ EF গ্রেটার দ্যান EI হবে, কিন্তু শক্তির ক্ষয় হয়, তার মানে EI মাইনাস EF এর মানটা ধনাত্মক বা পজিটিভ বের হবে। তো সেটা আমরা দেখাই। দেখো EI হচ্ছে কত, হাফ, এই যে মানটা পেয়েছি এটা বসাবো, হাফ C1 V1 স্কোয়ার হাফ C2 V2 স্কোয়ার বিয়োগ এটা হাফ C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, আর এটা হচ্ছে তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে ধীরে ধীরে আমরা সিম্পলিফিকেশান করব। হাফ কমন নিলাম, নিচে C1 C2 লসাগু করব, C1 প্লাস C2 ব্র্যাকেট, আর এটা C1 V1 স্কোয়ার, এটা C2 V2 স্কোয়ার বিয়োগ এটা কেটে গেলে এটা হোল স্কোয়ার পড়বে, C1 স্কোয়ার V1 স্কোয়ার C2 স্কোয়ার V2 স্কোয়ার প্লাস 2 C1 C2 V1 V2, ওকে, ইকুয়াল টু হাফ C1 প্লাস C2। এটা পুরো গুণ করব, দেখো এইটার সাথে এটা গুণ, C1 স্কোয়ার V1 স্কোয়ার, এবারে এইটার সাথে এটার গুণ C1 C2 V2 স্কোয়ার, এবার C2 সাথে এদের প্রত্যেকে গুণ C1 C2 V1 স্কোয়ার, এইটার সাথে এটার গুণ C2 স্কোয়ার V2 স্কোয়ার বিয়োগ, এবার ব্র্যাকেট তুলে দিলাম C1 স্কোয়ার V1 স্কোয়ার C2 স্কোয়ার V2 স্কোয়ার প্লাস 2 C1 C2 V1 V2, ওকে। এবারে দেখো কাটাকুটি খেলা, C1 কেটে গেল, এইটা কেটে গেল, C2 স্কোয়ার V2 স্কোয়ার, এইটা C2 এটা স্কোয়ার হবে, C2 স্কোয়ার V2 স্কোয়ার, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা মাইনাস, তো ব্র্যাকেট উঠে গেলে এই ভিতরগুলো মাইনাস হয়ে গেল, মিস্টেক, কেটে গেল। এরপর কী হবে, C1 C2, এই C1 C2 কমন যাবে, C1 C2 কমন গেল, আর নিচে এইটা C1 প্লাস C2, আর এটা হচ্ছে হাফ। কি পড়ে রইলে দেখো, এই যে V1 স্কোয়ার V2 স্কোয়ার, এই V2 স্কোয়ার রইল, C1 C2 কমন চলে এলো, V2 স্কোয়ার V1 স্কোয়ার, আর এইটা মাইনাস 2 V1 V2, ওকে।
ইকুয়াল টু হাফ C1 C2 C1 প্লাস C2, এটা দেখতেই পাচ্ছ V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার। এখন সব থেকে গুরুত্বপূর্ণ কথা, V1 মাইনাস V2 অথবা V2 মাইনাস V1 যাই হোক, যে কোনো কেসই হোক, V1 আর V2 কে বড় আমার জানার দরকার নেই, কিন্তু এদের যে বিয়োগফল সেটার হোল স্কোয়ার একটা পজিটিভ রাশি। C1 C2 প্রত্যেকেই পজিটিভ রাশি, তাহলে টোটাল টার্মটাই পজিটিভ। বোঝাতে পারলাম? আমি উল্লেখ করে দিচ্ছি। দেখো C1 C2 আগের প্রথম ভিডিওতেই বলে দিয়েছি এটা ধনাত্মক রাশি, এর মান কখনো ঋণাত্মক হয় না। আর V1 মাইনাস V2 তার হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার কথাটা থাকার জন্য এটা বর্গ রাশি এবং সেটা ধনাত্মক রাশি। তাহলে বলতে পারি ডেল ই হচ্ছে কি, ডেল ই হচ্ছে ধনাত্মক রাশি, ধনাত্মক রাশি। তাহলে কি হবে, শক্তির ক্ষয় হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো, ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে এই শক্তি কোথায় যায়, এই শক্তি কোথায় যায় সেটা নিয়েই আমি ছোট্ট একটুখানি বলে দিচ্ছি, বেশি সময় নেই। এই যে শক্তিটা ব্যয় হচ্ছে বা খরচ হচ্ছে, প্রথমত এটা আলোক শক্তি হিসাবে ব্যয়িত হয়, তাপ শক্তি হিসাবে ব্যয়িত হয়, আর শব্দ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। কিভাবে করে দেখো, যখন এ আর বি এর মধ্যে তারটা কানেকশান করা হয় এবং আধানটা, এটা মনে করো V1 গ্রেটার দেন এটা হচ্ছে V2, তখন কি হয়, তার জোড়া লাগার ফলে কি হয়, তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় জুল এফেক্ট করে তাপ শক্তি উৎপন্ন করে। ফলে এই তারের মধ্যে দিয়ে কারেন্টের ফলে কি হয়, জুল এফেক্ট হয়, অর্থাৎ হিট উৎপন্ন করে, তাহলে তাপ শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, এরপর তার কানেকশান করার সাথে সাথে কি হয়, যদি কোনো কারণে লিক থাকে তাহলে লিকেজ হয়ে স্ফুলিঙ্গ অর্থাৎ স্পার্কিং তৈরি হয়, আর সেই সঙ্গে শব্দ উৎপন্ন হয়। অর্থাৎ তার কানেকশান করার সাথে সাথে স্ফুলিঙ্গ মানে বুঝতে পারছো, আলোক শক্তি রূপে আত্মপ্রকাশ করে, আর সেই সঙ্গে শব্দ শক্তিও উৎপন্ন হয়। ফলে শক্তি বিনাশও নেই, ধ্বংসও নেই, শুধুমাত্র অন্য কোনো উপায়ে শক্তিটা ট্রান্সফার করে যায়, যেটা আমরা কাজে লাগাতে পারি না। ঠিক আছে, সেই জন্য এনার্জিটা লস করে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।